নমস্কার। আজকে প্রায় ৮ মাস পর, ৯ই আগস্টের পর প্রায় ৮ মাস পর আজকের এই কনভেনশনের মূল বিষয় আন্দোলন নিয়ে মত বিনিময়, আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বাকিদের কি মতামত সেটা নিয়ে জানা এবং আমাদের কিছু জিনিস ফিক্স করা। একটু আগে অর্ণব এবং বাকি যারা বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডার তারা একটা হিসেব দিলেন এখানে, যেটা দিয়ে শেষ করলেন সেটা দিয়ে আমি শুরু করি। যে আমরা হিসেব তো দিলাম, আমাদের এই যে এত বড় আন্দোলন, সেই নাগরিক আন্দোলনে আমাদের যোগদান, সেখানে সাধারণ মানুষের এত কন্ট্রিবিউশন, সেখানে আমরা স্বচ্ছতার সাথে একটাভাবে রাখার চেষ্টা করলাম যে কত টাকা আমরা পেয়েছি, কত টাকা খরচ হয়েছে, কোন খাতে খরচ হয়েছে, কত টাকা বাকি আছে, সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কি করতে পারি সেটা নিয়ে আমাদের কিছু ভাবনা আছে। আপনাদের যা মতামত সেটাও সবসময় ওয়েলকাম, সেটাও আপনারা জানাবেন। আমরা আজকে অনুষ্ঠানের শেষে আমাদের ওয়েবসাইট লঞ্চ করব, সেখানে ফিডব্যাকের জায়গা থাকবে, সেখানে আপনারা জানাবেন। কিন্তু আমি একটা পাল্টা প্রশ্ন দিয়ে শুরু করছি যে যারা কথায় কথায় টাকার হিসেব চাইছিলেন, টাকার হিসেব তো আমরা দিলাম, এবার যদি আমরা বাকি টাকার হিসেব চাই, এসএসসির যে কোটি কোটি টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে উদ্ধার হলো, তার হিসেব কে দেবে? এরকম একটা স্টেজ করে, একটা অডিট বানিয়ে, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেবেন না কি চুরির টাকার হিসেব? দেবেন কয়লা চুরির টাকার হিসেব? দেবেন শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে যে দুর্নীতি হয়েছে তার হিসেব দেবেন কি? এই সৎসাহসটুকু আছে? আমরা প্রশ্ন করতে চাই। আসলে এতটা মিথ্যাচারিতা, আপনারা সবাই জানেন যে শেষ নবান্নে যে মিটিং হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, আমাদের যে লাইভ স্ট্রিমিং করে মিটিং হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রত্যেকটা কথা মিথ্যে কথা ছিল, প্রত্যেকটা কথা মিথ্যে কথা ছিল। কিভাবে? আমরা 10 দফা দাবি জানিয়েছিলাম, সেখানে কি করেছিলেন তিনি? অত্যন্ত বড় মুখ করে বলেছিলেন। এই কদিন আগে নেতাজি ইন্ডোরেও দেখলাম, যখন চাকরিহারারা সেখানে গেলেন, কথায় কথায় ওনার একটা স্বভাব আছে, একটা টাস্ক ফোর্স গঠন করে দেন, যে একটা টাস্ক ফোর্স গঠন করে দিলাম। আমাদের সেই মিটিংয়েও তিনি কিন্তু সবার সামনে, গোটা রাজ্যবাসীর সামনে বলেছিলেন যে একটা স্টেট টাস্ক ফোর্স তৈরি হবে, সেখানে জুনিয়র ডাক্তারদের থেকে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, প্রত্যেক মাসে একটা করে নাকি তার মিটিং হবে। এখন অবধি হয়নি, একটাও মিটিং হয়নি, কোনো স্টেট টাস্ক ফোর্স গঠিত হয়নি। কি গঠিত হয়েছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নতুন চিকিৎসকদের একটা সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠন আলো করে আছে কারা? একটু আগে ভিডিওতে 10ই আগস্টে যারা দেখতে পাচ্ছিলেন, সন্দীপ ঘোষের বাহিনী যারা আটকাচ্ছিল বাইরের মিছিল, সেই লোকগুলোই সেখানে ভিড় করে রয়েছে। এই জিনিস রয়েছে। সিসিটিভি থেকে শুরু করে, প্যানিক বাটন থেকে শুরু করে যে কথা বলেছিলেন যে সব হয়ে গিয়েছে, নেই। আপনারা কলেজগুলোতে যান, সিসিটিভিগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। যে সিসিটিভি লাগানো হয়েছিল দেখানোর জন্য ছবি দিয়ে, সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলত আরো অনেক কথা বলেছেন। সেদিনকে তিনি আমাদের ভয় দেখানোর জন্য বলেছিলেন যে 763 জন এসআর এর লিস্ট ওনার কাছে আছে, যারা নাকি গভর্নমেন্ট হসপিটালকে ধসিয়ে দিয়ে বাইরে প্র্যাকটিস করতে চাইছেন। আমরা বলছি সেই 763 জনের নাম তারিখ এখনো প্রকাশ করতে পারলেন না কেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই 763 জনের যদি নাম প্রকাশ হয়, দেখা যাবে আজকে তারা ওই শাসক দলের সংগঠনের সদস্য, সেই জন্য প্রকাশ হয়নি। আমরা চ্যালেঞ্জ করছি, প্রকাশ হোক। আমি নিজে একজন এসআর, একটা লিস্ট বের করা হোক, দেখানো। আমি চ্যালেঞ্জ করে বলছি যে সেই লিস্টে আমার নাম দেখা, আমি ওপেন চ্যালেঞ্জ করছি। কেন এতদিনে তিনি দিতে পারলেন না? ফলত দেখুন, এই মিথ্যে কথা, এই মিথ্যাচার। নির্বাচন নিয়ে তিনি কি বললেন? যে সব কলেজে মার্চ মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। আজকে এপ্রিল মাস, নির্বাচন কোন জায়গায় আমরা তো দেখতেই পাচ্ছি। অনেক জায়গায় দেখছি নির্বাচন চাওয়ার জন্য ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি। শিক্ষক শিক্ষিকা যারা, এর আগে মাননীয় বক্তা যারা রইলেন, তারা বললেন শিক্ষক শিক্ষিকাদের কথা। অবশ্যই আমরা তাদের পাশে আছি, অবশ্যই পাশে আছি। আমরা গিয়েছি তাদের বিভিন্ন কর্মসূচিতে, আমরা তাদের পাশে রয়েছি। কিন্তু এই কথাটা বুঝতে হবে যে তারা আজকে যে জায়গায় পৌঁছলেন, এর দায়টা কার? আজকে রাজ্য সরকারের কথা তো বললাম বটে, আজকে বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা, আমরা যখন মনে আছে যখন অভয়ার বিচার ব্যবস্থা যখন সুমতভাবে সুপ্রিম কোর্ট নিলেন, তখন আমরা অনেক সময় অসন্তোষ প্রকাশ করলাম যে অনেক জায়গায় আমাদের মনে হচ্ছে ঠিকভাবে হচ্ছে না, আমরা অসন্তুষ্ট হচ্ছি। তখন সবাই কি বলে চুপ করা হলো? ও, তোমরা সুপ্রিম কোর্ট মানো না, সুপ্রিম কোর্টের কথা তোমরা খুশি হচ্ছ না। আর আজকে তারাই কিন্তু সেই একাংশ বলছেন যে এই চাকরিহারাদের নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু একটাভাবে অমানবিক রায় দিয়েছে। ফলত আমাদের বুঝতে হবে
যে বিচার ব্যবস্থা হোক, সরকার হোক, প্রশাসন হোক, আসলে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিবাদ না করলে, নিজেদের আদায় দাবি মানে দাবির জন্য যদি পথে না নামা হয়, কারোর কথা শুনবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কথা আসবে সিবিআইকে নিয়ে। সিবিআই এখনো অবধি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। অপদার্থ সিবিআই কি অপদার্থ? সিবিআই 8 বছর ধরে এই যে যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করতে পারলো কি পারলো না আমরা জানি না। সুপ্রিম কোর্ট থেকে তাহলে এরকম নির্দেশ কেন এলো না যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক? অথচ শাস্তি পেলেন কারা? যারা এতদিন ধরে খেটে সৎভাবে একটা চাকরি পেলেন, তাদের সবার চাকরি গেল। ফলত সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থা, রাজ্য প্রশাসন, সবাই ক্ষেত্রে আমরা একটাই কথা বলতে চাই যে অধিকার আদায়ের দাবি যদি আমরা ঠিক মতো না করতে পারি, কেউই কিন্তু আমাদের অধিকার হাতের মধ্যে তুলে দেবে না, ন্যায় বিচার হাতের মধ্যে তুলে দেবে না। সুপ্রিম কোর্টের ব্যাপারে আরো একটা কথা বলতে চাই। সুপ্রিম কোর্টে যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন হয়েছিল, যেখানে এইমস সহ শুরু করে বহু জায়গাকার সিনিয়র ডাক্তাররা মিলে ঠিক করেছিলেন যে গোটা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করবেন। আমরা কিন্তু এখনো অবধি দেখতে পাইনি, রাজ্য স্তরে তো বাদই দিন, গোটা কেন্দ্রীয়ভাবেও কিন্তু এখনো অবধি কোনো পরিবর্তন আমাদের চোখে পড়েনি। যাই হোক, এই বিষয় নিয়ে আমার আগেও বক্তারা বলেছেন, দীর্ঘায়িত করব না। আমরা আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কিছু প্ল্যান বলতে চাই। আমরা কি কি জিনিস ভেবেছি। এক, এই যে হাইকোর্টে লিগ্যাল ফাইট অলরেডি চলছে, সেই হাইকোর্টে আইনি লড়াইয়ের পাশে সর্বতোভাবে দাঁড়াবো আমরা অবশ্যই। অভয়া ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্থায়ী ক্লিনিক আমরা তৈরি করব। জনস্বাস্থ্য সচেতনতামূলক নানা কাজ আমরা করব। স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন কাণ্ডে আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের মেডিকো লিগাল উপদেশ, সেটা যাওয়ার জন্য আইনি পরামর্শ আমরা দেব। চাকরিহারা যারা রয়েছেন তাদের মানসিক অবস্থার জন্য, তাদের সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্টের জন্য যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, সেটা আমরা প্রোভাইড করব। আমরা শেষ করতে চাই একটা জিনিস দিয়ে, একটাই কথা বলে, যে শেষ কিছুদিন ধরে আমাদের রাজ্যে শামশেরগঞ্জ, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে, যে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটছে, তা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। এই যে ধর্মীয় বিভাজনের খেলা, এটা বাংলার, এটা এই বাংলায় আমরা দেখতে চাই না। এই বাংলা যতটা আমার অনিকেতের, ঠিক ততটাই আশফাকের, নাজিরদার, আকিবের। এই বাংলা যতটা রবীন্দ্রনাথের, ততটা নজরুলের, এই লালন ফকিরের এই মাটিতে কোনো দাঙ্গাবাজের ঠাঁই নেই। ফলত আমরা ঠিক করেছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই দাঙ্গা বিধ্বস্ত এলাকায় তিনি যে ধর্ম পরিচয়েরই হোক না কেন, আমরা হিপোক্রেটিক ওথ যখন নিই, আপনারা সবাই জানেন যে আমাদের বলা হয় যে যখন কোনো পেশেন্ট তোমরা দেখবে, তখন তাদের কি ধর্ম, কি জাত, কি বর্ণ, সেটা দেখা তোমাদের কাজ নয়। ঠিক সেই জায়গা থেকে আমরা মুর্শিদাবাদে যে দাঙ্গা বিধ্বস্ত এলাকা, সেটা হিন্দু ধর্ম পরিচয়ে হিন্দু এলাকা হতে পারে, ধর্ম পরিচয়ে মুসলিম এলাকা হতে পারে, সব জায়গায় আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য মেডিকেল টিম পাঠাতে চাই। আমরা চাইব যে প্রশাসন এ ব্যাপারে আমাদের সর্বদা সাহায্য করুক। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে এবং প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য মেডিকেল টিম আমরা পাঠাবো, এই ঘোষণা আমরা এখান থেকে করছি। এরপরে অনেক দীর্ঘ বক্তা হয়েছে, আমি আর কিছু বলছি না, আমার আগে যথেষ্ট বক্তা হয়ে গেছে। তো ফলত উই ডিম্যান্ড জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস। ধন্যবাদ। আমরা ডেকে নেব